পাহাড়ে পর্যটন আশীর্বাদ না অভিশাপ, এই ব্যাপারটা পর্যটন কিভাবে অভিশাপ হয় এটা অনেকের কাছে প্রশ্ন, যে পর্যটনটা কিভাবে আসলে অভিশাপ হয়। কারণ আমরা জানি যে একটা জায়গায়, একটা ভূখণ্ডে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জীবন এবং জীবিকার জন্য পর্যটন আসলে কতটা বদলাই দিতে পারে সেটার উদাহরণ আমাদের সামনে পৃথিবীতে নানা দেশ আছে, নানা রাজ্য আছে। আমরা যদি বেশি দূর না যাই, আমরা যদি পার্শ্ববর্তী ভারতবর্ষই যদি আমরা কল্পনা করি, আপনি চিন্তা করেন ভারতের সবচেয়ে ছোট কয়েকটা স্টেটের মধ্যে একটা হলো গোয়া। গোয়ায় কীভাবে আপনি দেখেন, সবচেয়ে যদি বলেন যে মাথাপিছু আয়ের দিকে ভারতবর্ষের খুব উপরের দিকে যে রাজ্যগুলো আছে তার মধ্যে গোয়া একটা অন্যতম। তো আমরা যদি সাইটগুলো কল্পনা করি, আমরা যদি খুব কাছাকাছি হিসাব করি যে আমাদের পর্যটনে আমাদের পার্বত্য চট্টগ্রামের সঙ্গে যদি আমরা আমাদের পাহাড়ি যে আশেপাশের রাজ্যগুলো, সে রাজ্যগুলোর সাধারণ মানুষের জীবনযাপনে কল্পনা করি বা ওখানে যে পর্যটনগুলো আসে সেটা যদি কল্পনা করি, তাহলে আমরা এটার অনেকটাই পার্থক্যটা আমরা নিজেরাই বুঝতে পারবো। এটার জন্য খুব বিশেষজ্ঞ যে হতে হবে বিষয়টা এরকম না। আমি কয়েকটা জায়গা শুধু উদাহরণ দেই, যেহেতু আমি পর্যটনের সঙ্গে, পাহাড়ের আদিবাসীদের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত। এই কথাগুলো এখন বলার সময় আসছে আমাদের, যে কিভাবে একটা অপরিকল্পিত পর্যটন আমাদের পাহাড়কে ধ্বংস করে দিয়েছে, এবং অন্যদিকে একটা পরিকল্পিত পর্যটন কিভাবে আমাদের আশেপাশের যে পাহাড়ি জায়গাগুলো আছে, আমরা যদি আমাদের বাংলাদেশের যদি আমরা ডান সাইড অর্থাৎ পূর্ব দিকে যদি আমরা খেয়াল করি, যে আমরা নর্থ ইস্ট সাইডের আমরা পাহাড়ি রাজ্যগুলোকে পাই, এবং আমরা যদি উত্তর সাইড হিসাব করি আমাদের রংপুরের উপরে বা আমাদের নর্থ বেঙ্গলের উপরে যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু আমরা ডান দিকে মেঘালয় পাই, আসাম পাই, এবং এই দিকে আমরা ওয়েস্ট বেঙ্গলকে পাই, এবং নেপাল ভুটান তো আছেই উপরের দিকে। তো সব দিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আদিবাসীরা কতটুকু আগায় আছে কিংবা কতটুকু পিছায় আছে। এখন এই জায়গাটাতে আপনারা জাস্ট এতটুকু খেয়াল করেন যে আমাদের পাহাড়ে পর্যটনটা কিন্তু আমরা যখন এই 20 বছর বয়স বা 21 বছর একটা ইয়াং ছেলে, তখন কিন্তু আমরা এটা পাহাড়ে যাত্রা শুরু করেছি। আমার বয়স এখন 35, তার মানে 15 বছর 16 বছর হয়ে গেল পাহাড়ে যাত্রা। কিন্তু আমরা পাহাড়ের পর্যটনটা আমরা কিন্তু যে এখন যে একটা রাইজিং মোমেন্ট আছে, বা আমরা যে পাহাড়ের পর্যটনটা আজকে যে অবস্থায় দেখতেছি, আমরা জানি যে আজ থেকে 8-10 বছর আগেও কিন্তু আসলে এই পর্যটনে এতটা রমরম অবস্থা ছিল না। কারণ আমরা জানি যে সাজেক নামে যে জায়গাটা দেখতেছি সেটা 2014-15 থেকে সাধারণ মানুষরা যাওয়া শুরু করে, এবং তার পরবর্তীতে যে যতগুলো এখন ডেস্টিনেশন হয়েছে, আমরা জানি যে যতগুলো পাহাড়ের বান্দরবনের ভিতরে অনেকগুলো ডেস্টিনেশন তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সময়গুলোতে হয়েছে। তো এই কারণে আমরা যদি এখন উপরের দিকে যাই, আপনি খেয়াল করেন যে আমাদের কালিম্পংয়ের একটা পাহাড়ি জীবন, আমরা যে হোম স্টেগুলোতে যাচ্ছি এবং গ্রামীণ ডেস্টিনেশনগুলোতে যাচ্ছি। আমি কালিম্পংয়ের কয়েকটা জায়গার উদাহরণ দিই। আপনারা যদি দারাগাঁও যান, আপনার সামলবং নামে একটা ছোট্ট গ্রাম আছে, আপনারা যদি সেখানে যান, আপনারা যদি গরুবাথানের উপরে নিমবস্তির দিকে যদি আপনারা যান, আপনি ওখানকার গ্রামীণ মানুষ যে জীবনটা দেখেন এবং আমাদের পাহাড়ের মানুষ যে জীবনটা দেখেন, দুইটার মধ্যে যে একটা বড় ধরনের পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের অপরিকল্পিত পর্যটনের কারণ হলো যে আমরা যেভাবে পার্বত্য চট্টগ্রামে যেভাবে সেটেলার পুনর্বাসন করা হয়েছে বাংলাদেশ জন্মের পর থেকে, ঠিক একইভাবে কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে হয় রাষ্ট্রীয় বাহিনীরা পর্যটন করতেছে এখানে, এবং বাকিটা হলো বাহির থেকে বহিরাগতরা পর্যটন করতেছে, এবং স্থানীয় পর্যটন আমরা যদি বলি, স্থানীয়রা এই পর্যটনে নাই। এবং স্থানীয়দের যখন আপনি পর্যটনে আনবেন না, তখন যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে পর্যটনে, এবং স্থানীয়রা এখানে কোনো লাভবান হচ্ছে না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী স্কটের মাধ্যমে সাজেকে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষদেরকে, এবং একটা পর্যটন এরিয়াতে আসলে আপনি কোনোখানে পাবেন না। আপনি যদি নর্থ ইস্ট ইন্ডিয়ার আপনি রাজ্যগুলোতে, আপনি যদি মেঘালয় কখনো ঘুরতে যান, আপনি যদি কখনো আসামে ঘুরতে যান, আপনি যদি উপরের দিকে যদি নাগাল্যান্ড যান, আপনি যদি অরুণাচল যান, অরুণাচল যদিও বাংলাদেশিদের জন্য ওভাবে ওপেন না, কারণ ওখানে চীনের সঙ্গে একটা ওদের ইস্যু আছে, সে কারণে আমাদের ভিসা থাকলেও আমরা ঢুকতে পারি
পারি না, কিন্তু ইন্ডিয়ানরা ঢুকে। আপনারা যদি এই সাইডগুলোতে যান, আপনারা যদি মণিপুরে যান, আপনারা যদি মিজোরামে যান, আপনি দেখবেন কোথাও আপনার আর্মি এসকর্ট দিয়ে নিয়ে যাওয়া। এত আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে এত কথা শুনি যে ওখানে নাকি ওরা স্বাধীনতা চায়, স্বাধীনতাকামীরা আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কখনো তাদেরকে এভাবে দেখতে পাই না যে আর্মি এসকর্ট দিয়ে নিয়ে যাওয়া, এই যে সাজেকে যেটা হচ্ছে। তো এই জায়গায় যে সিকিউরিটি নিয়ে যে কনসার্নটা, এটা আমরা এটা আসলে এটা দেখতে চাই না। এটা স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমরা দেখে আসতেছি একটা অপরিকল্পিত পর্যটন, একটা ইচ্ছা মতো যাদের পর্যটন নিয়ে কোনো জ্ঞান নাই, যাদের কোনো পর্যটন নিয়ে কোনো আসলে কোনো পরিকল্পনাই নাই, পরিকল্পনাহীন একটা পর্যটন। সাজেক কীভাবে পর্যটন কিন্তু গড়ে উঠলে আপনি দেখেন, ব্যাঙ্গের ছাতার মতো যেভাবে রিসোর্ট, কটেজ একটার পর একটা লাগোয়া একটা বস্তি বানায় ফেলছে, এটা কি কখনো পর্যটন হতে পারে? তো সাধারণ মানুষরা এখানে কতটুকু যুক্ত আমরা জানি যে ওখানে কী পরিমাণ আদিবাসীরা দেশান্তরী হয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি। তো এবং যে পানিটা ব্যবহার করতেছে, আমরা দেখেন সাজেকের নিচে ঝিরি থেকে যখন এই পর্যটকদের জন্য পানিটা তোলা হয়, তখন কিন্তু প্রচুর মানুষ, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সাফারার। কাজেই স্বাভাবিকভাবে কিন্তু সাধারণ মানুষের এটা নিয়ে একটা বড় ধরনের বিতৃষ্ণা আছে, যেটা আমরা আসলে সর্বক্ষেত্রে দেখতে পাই। একই সঙ্গে যদি আমরা একটু বান্দরবনের দিকে নজর দিই, আপনারা খেয়াল করবেন যে বান্দরবনে একটা শুধুমাত্র নীলগিরি, নীলাচল এই টাইপের শুধুমাত্র দেখেন, এখন তমাতঙ্গি পর্যন্ত শুধুমাত্র স্পট কেন্দ্রিক একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে কিন্তু গ্রামীণ মানুষের কোনো অংশগ্রহণ নাই, এবং স্থানীয় মানুষের আসলে কোনো অংশগ্রহণ নাই। এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়া যখন পর্যটনটা হচ্ছে, তখন কিন্তু মানুষের মনের মধ্যে নানা ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে, এবং সাধারণ মানুষরা কিন্তু এটার সঙ্গে যুক্ত হতে পারছে না ওইভাবে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা স্থানীয় পর্যটনটা বিকশিত করা আজকে খুবই জরুরি। কারণ আমরা যখন একটা বাইরের দেশে যাচ্ছি, আমরা তখন তার কৃষ্টি, কালচার কত কিছু দেখতে পাচ্ছি। আপনি চিন্তা করে দেখেন যে সেই গ্রামীণ মানুষ তার জীবনযাপনটাকে একটা ন্যাচারাল যে জীবনযাপনটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যদি একই সঙ্গে আপনি যে সাজেক ভ্রমণ করেন, আপনি কি গ্রামীণ মানুষের সঙ্গে কোনোভাবে কানেক্টেড হচ্ছেন? তাদের ফুডের সঙ্গে, তাদের জীবনযাপনের সঙ্গে, তাদের আচার, কৃষ্টি, কালচার, আপনি কোনো কিছুর সঙ্গে কানেক্টেড হতে পারতেছেন না। আপনি কিন্তু একটা পয়সা খরচ করে গেলেন, শুধুমাত্র একটা রুমে থাকলেন, এবং ওখানে কিছু বস্তি এটা দেখে আপনি চলে আসলেন। বিষয়টা এই জায়গায় এসে দাঁড়ায় গেছে আজকে। তো এই জাতীয় পর্যটনগুলো, এটার জন্য আসলে দায় কার? এটার জন্য দায় আমাদের। আমরা রাষ্ট্র ব্যবস্থায় বা আমাদের সরকার কখনো পর্যটনকে এত বড় একটা খাত হিসাবে কখনো কল্পনা করেনি। এটার সুযোগ রাষ্ট্রীয় বাহিনীগুলো নিছে। খুব দুঃখজনক, লজ্জাজনক একটা ব্যাপার। আপনি যখন সিকিমও যাচ্ছেন, আপনারা খেয়াল করেন যে ওখানে কিন্তু আপনার রাষ্ট্রীয় বাহিনীর কোনো কটেজ, রিসোর্ট এই জাতীয় কিছু পাবেন না। কিন্তু আমরা যেটা দেখতে পাই পার্বত্য চট্টগ্রামের বগালেকের মতো একটা ছোট্ট জায়গায়ও আমরা দেখতে পাচ্ছি যে তারা মানুষকে দাঁড় করায়, বলে আমাদের কটেজে উঠেন, বা এই জাতীয় ব্যাপারগুলোর সম্মুখীন আমরা হই। এবং আমরা থানচিতে যখন আমরা একটা নৌকা নিতে যাই, তখনও আমরা জানি যে বিজিবি এই নৌকার ব্যবসা করে। এবং সাধারণ মানুষ একটা বোট, মানে আমার এত কষ্ট লাগছে যে একটা নৌকা মানে একটা কিন্তু মানুষের কিন্তু জীবন ধারণটা দিয়ে, কিন্তু সে জায়গায় বিজিবি আমরা জানি 18টা কি 20টা বোট নামাই ফেলছে। এবং তার মানে যখন পর্যটকরা যাচ্ছে, পর্যটকদের তখন বলা হচ্ছে যে বিজিবির বোট নিয়ে যান। বিজিবিকে বোটের ব্যবসা করার জন্য আমরা তাদেরকে এখানে রাখছি, তাদের সীমান্ত পাহারা দেওয়ার কথা যাদের, তারা বোটের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো এইভাবে আর্মি, পুলিশ, এবং পুলিশও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা রাঙামাটিতে পলোয়েল পার্ক, পুলিশকেও বিজনেস করতে হবে। মানে এমন একটা পর্যায়ে দাঁড়ায় গেছে যে সবাই সবার মতো করে শুধুমাত্র ধান্দাবাজিটা করতেছে। সেটা জেলা প্রশাসন থেকে শুরু করে একেবারে পুলিশ, বিজিবি, আর্মি সবাই এই ব্যবসাটা করতেছে পাহাড়ে। এবং এটা খুবই জঘন্য। এইটার ফলাফলে যেটা হচ্ছে যে আমাদের স্থানীয় মানুষরা, আমাদের সাধারণ মানুষরা যারা ওখানকার স্থানীয় আদিবাসী, তারা কিন্তু পর্যটন বিমুখ হচ্ছে। আজকে আমরা এই জাতীয় পর্যটন গোটা পৃথিবীতে কোথাও আপনি এর উদাহরণ দেখাতে পারবেন না। বাংলাদেশ ছাড়া এই জাতীয় পর্যটন আর কোথাও হয় না, এত বাজে পর্যটন আর কোথাও হয় না। এবং এই জায়গাটাকে উত্তরণের উপায় কী? উত্তরণের উপায় আমাদের সরকারকে এই ব্যবস্থাটা নিতে হবে। এবং এইটার ফলশ্রুতি যেটা হচ্ছে, সাধারণ মানুষরা কিন্তু এখানে কিন্তু নিরাপত্তাহীনতা যে তৈরি হচ্ছে, এটার জন্য মূল দায়ী কিন্তু এই জাতীয় পর্যটনটা। এবং যদি তাদের বাড়িতে হোমস্টে হতো, যদি সেই জায়গাগুলোতে আমরা যেতে পারতাম, সেই জায়গাগুলোতে যদি গভর্নমেন্ট যদি তাদেরকে সহায়তা করতো। আমরা জানি ইন্ডিয়াতে একটা প্রজেক্ট আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আমরা কিন্তু এখানে একটা বড় উদাহরণ ধরতে পারি। কারণ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তারা গ্রামীণ
পর্যটনের জন্য গ্রামীণ মানুষরা যদি হোমস্টে করতে চায় তাদেরকে একটা 2 লাখ 2.5 লাখ টাকা লোন দেওয়া হয় এবং সেটা শুধু টয়লেট করার জন্য। এবং আমরা কিন্তু ওই বাড়িটাতে গিয়ে থাকতে চাই, নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে, যে তার বাড়িটা, প্রকৃতির মধ্যে তার যে জীবনযাপনটা, এটাই আমরা দেখতে চাই। শুধু টয়লেটটা মানুষ চায়, একটা ভালো ফেসিলিটিস চাই এই জায়গাটা, এবং তাদের হাতের বানানো খাবারই কিন্তু খেতে চাই। সেই জায়গা থেকে, সেই পর্যটন থেকে কিন্তু আজকে আমরা অনেক দূরে বসে আছি। তো এই জায়গা থেকে আমি ছোট ছোট করে পাহাড়ের বিষয়গুলো নিয়ে এখন নিয়মিত কথা বলার চেষ্টা করব এখানে। আপনারা এটার সাথে থাকবেন। আমি নিয়মিত এসব নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আমি কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব, কারণ আমরা তো 4টা দেশ মিলে কাজ করি। আমরা এই সাইটগুলোতে যখন আমরা যাই, পার্থক্যটা কোথায়, আমাদের পর্যটনের সঙ্গে তাদের পর্যটনের পার্থক্যটা কোথায় হচ্ছে, এই জায়গাগুলোতে পুরোটাই আমরা তুলে ধরতে চাই এখন। এবং আমরা একই সঙ্গে চাই যে আমাদের পর্যটকদের কাছ থেকে, সাধারণ মানুষদের কাছ থেকে, আমাদের ট্যুর অপারেটরদের কাছ থেকে, সবার কাছ থেকে যেন একটা চাপ আসে, যাতে সরকার আবার তার সঠিক বুঝটা তাদের মধ্যে আসুক, এবং যারা এই জাতীয় ক্ষেত্রে আছেন তাদের সঠিক বোধোদয় হওয়াটা আজকে খুবই জরুরি। না হলে সাধারণ মানুষ আসলে পর্যটন বিমুখ হয়ে যাবে, এবং পুরো পর্যটন এরিয়া, আপনার তো পর্যটন মানে শুধুমাত্র তো আপনি যে স্পটটা করলেন শুধু সেটা না, মানুষ তো ডানে বামে ঘুরবে এবং পুরো জায়গাটা কিন্তু ইনসিকিউর হয়ে যাচ্ছে। যখন মানুষ বুঝতে পারে পর্যটনটা তার জন্য ক্ষতিকারক হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সে, তখন কিন্তু সে পর্যটনটা করতে যাবে না, এবং এই জাতীয় পর্যটন হোক তারা এটা চাবে না। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে গ্রামীণ পর্যটন বিকশিত করা আজকের দিনে, আমরা যদি রাষ্ট্র সংস্কারের কথা বলি, আমরা যদি দেশ সংস্কারের কথা বলি, আমরা যদি নতুন আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা যদি বৈষম্যহীন একটা বাংলাদেশের চিন্তা করি, তাহলে পর্যটনে একটা বড় ধরনের পরিবর্তন আসা উচিত বলে আমরা মনে করি, এবং এটা হওয়া আজকের দিনে খুবই জরুরি। যাই হোক, এতটুকু ছিল আজকের কথা। পাহাড়ের পর্যটন নিয়ে আবার অন্য টপিকে কথা হবে। ভালো থাকবেন।